জীবনে আমাদের যতই প্রতিকূলতা আসুক না কেন সমস্ত কিছুকে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো হ্যালো স্টুডেন্টস, আমি দেবশ্রী, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং আইসিডিএস স্পেশাল ক্লাসে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসছে, স্যার এই সমস্ত ডায়লগ আজকে কেন ক্লাসে শুরুতে দিচ্ছে? তো ডায়লগ দেওয়ার একটাই কারণ সামনে তো পরীক্ষা চলে আসছে। তো পরীক্ষায় আসলে একটা টেনশন যে কিভাবে কঠিন প্রশ্নগুলো কী করে আমরা সলভ করব, এবং যদি কমন না পাই আমরা পরীক্ষায়, তো সেগুলোকে আমরা ছেড়ে দিয়ে চলে আসবো যদি একটু আনকমন প্রশ্ন দেয়। দেখো বেসিক্যালি কিন্তু কোনো কিছুই কিন্তু আমাদের কাছে আনকমন না, শুধু কিন্তু একটুখানি এইটার খেলা, কিসের খেলা? মাথার খেলা, বুদ্ধির খেলা। তো এমন কোনো জিনিস কিন্তু পরীক্ষায় চলে আসতেই পারে যে টাইপের আমরা করে এসেছি সেই টাইপের না দিয়ে একটুখানি জাস্ট ঘুরিয়ে দিল, বা সেটা আমরা করেছি। তো সেই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষা দিয়ে দেয়, আমরা কি ঘাবড়ে যাবো? আমরা কি সলভ করবো না? আমরা ছেড়ে দেবো? হতেই পারে এরকম। তো সেটা যাতে না হয়, তো তার জন্য কিছু সিম্পল জিনিস আছে, তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি ফার্স্টে ক্লাসের শুরুতে। দেখো বেসিক্যালি হচ্ছে গিয়ে, যদি দেখো কোনো সময় পরীক্ষায় যে টাফ কোনো একটা জিনিস দেখে একদম পুরো ভেবাচাকা খেয়ে গেছো, তো ছেড়ে দাও সেটাকে, রিল্যাক্স। বাকি যে সহজ জিনিসগুলো আছে না, সেই সহজ জিনিসগুলো দিয়ে আগে হচ্ছে কি অ্যান্সারটা সলভ করে নাও, এবং তারপরে তোমরা কঠিন জিনিসগুলোতে হাত দাও। অনেক কিছু জ্ঞান দিয়ে দিচ্ছি, তা জ্ঞান দেওয়ার একটাই কারণ, আজকে আইসিডিএস স্পেশাল ক্লাসে কিন্তু এরকম কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো দেখে একটু ভেবাচাকা খাওয়ার মতন, এবং মনে হতে পারে যে এই সমস্ত কী প্রশ্ন, এগুলো তো কোনোদিনও করিনি বা পারবো না। বাট একটুখানি মাথা ঠান্ডা করে ধীরে ধীরে আমরা একটুখানি লজিক্যালি, মানে রিজনিং ঠিক না, বুদ্ধির খেলা, একটুখানি বুদ্ধি দিয়ে মাথা ইউজ করে একটুখানি আমরা দেখবো কী করে অ্যান্সারগুলো ইউজ করা যায়। ঠিক আছে, তো চলো। স্বাভাবিকভাবে প্রথমে একটা প্রশ্ন দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা প্রশ্ন, একটু অন্য ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে দুটো ড্যাশ দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ড্যাশের এগেনস্টে দুটো করে ওয়ার্ড আছে। তো স্বাভাবিকভাবে যদি এরকম মনে হয় যে সেন্টেন্সটা দিয়ে দিয়েছে, বলেছে অ্যান অ্যাডাল্ট রিডার ইজ ড্যাশ ফর হিজ টিউটার টু কাম অ্যালং অ্যান্ড শো হিম হাউ টু ড্যাশ আ বুক। আমাকে এখানে 5টা অপশান দিয়ে দিয়েছে। এবার স্বাভাবিকভাবেই আমার এখানে মনে হতে পারে যে আমি এই সেন্টেন্সগুলোতে আমি কীভাবে ইউজ করবো। প্রথম কথা, জাস্ট সিম্পল একটা জিনিস ভাবো, মনে করো সেন্টেন্সটা বাংলা মানে জানো না, তুমি বুঝতে পারছো না, তো ছেড়ে দেবে প্রশ্নটা ছেড়ে দেবে? কখনো না। দেখো কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো একটুখানি মনে রাখবে। প্রথম কথা, এখানে হচ্ছে গিয়ে ইজ দেওয়া আছে, তো যখনই বি ভার্ব দেওয়া যাবে, তোদেরকে কি বলেছি যে যখনই বি ভার্ব দেওয়া থাকবে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা জিনিস কি হয়, বি ভার্বের পরে আমরা আইএনজি ইউজ করব, যেটা হচ্ছে নর্মাল টেন্সে। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েস মানে কোনগুলো, যেগুলো কারোর দ্বারা কোনো কিছু করা হবে, কারোর দ্বারা। ঠিক আছে, যেমন ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছে, ফুটবল ইজ প্লেড বাই মি। একটা হয় আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যখন ফুটবলকে আমার দ্বারা খেলা হচ্ছে তখন ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে বি ভার্বের যদি প্যাসিভ করতে হয় তখন বি ভার্বের সঙ্গে আমরা V3 ইউজ করব। ঠিক আছে, এই দুটো জিনিস আমি বলেছিলাম মনে রাখতে। এবার স্বাভাবিকভাবে এখানে কি বলছে, অ্যান অ্যাডাল্ট রিডার ড্যাশ ইজ ড্যাশ ফর ইজ টিউটর, মানে একজন প্রাপ্তবয়স্ক রিডার কি করছে, ওয়েট করছে। এবার নিশ্চয়ই রিডার ওয়েট করছে, নিশ্চয়ই কারোর দ্বারা ওয়েট করবে না, বা এখানে সেন্টেন্সে দেখো কোথাও কিন্তু বাই বলে কোনো কিছু লেখা নেই। তার মানে এই যখনই আছে, আমাকে দুটো জিনিস মাথায় ঢুকে গেল। কি জিনিস? একটা হচ্ছে কি এখানে আইএনজি ফর্ম বসবে অথবা V3 বসবে। এবার V3 কখন বসতে পারে? যখন এটা প্যাসিভে, অর্থাৎ কারোর দ্বারা যখন কোনো কিছু করা হচ্ছে। বাট এই পুরো সেন্টেন্সটা পড়ে আমি দেখলাম যে মানে বাদ দাও, মানে চলেই যাক, মানে বুঝতে পারছি না। ঠিক আছে, মানে বুঝতে পারছি না, কোনো সমস্যা নেই। এই সেন্টেন্সটা কোথাও আমি বাই টাইপের কোনো কিছু লেখা নেই, যদি আমি মানেও বুঝতে পারি তাহলেও আমি বুঝতে পারছি যে কারোর দ্বারা যে কোনো কিছু হবে তার মানে হচ্ছে না। তার মানে আমার একমাত্র অপশান হতে পারে কোনটা, যে আইএনজি ইউজ করতে হবে, তার মানে এখানে আমার ওয়েটিং থাকবে। তাহলে এবার আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে এই যে 5টা অপশন আছে, এই 5টা অপশনের থেকে ওয়েটিং ওয়ার্ডটা কোথায় আছে সেটা খুঁজে বার করা। ওকে, নাম্বার এতে ওয়েটিং আছে, নাম্বার ডিতে ওয়েটিং আছে, আমার বি বাদ গেল, সি বাদ গেল, ই বাদ গেল। দেখো অনেক কিন্তু জিনিসটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে আমি কি লিখলাম এখানে, ইজ ওয়েটিং। এখানে আমি কি লিখছি, ওয়েটিং ফর হিজ টিউটার টু কাম অ্যালং অ্যান্ড শো হিম হাউ টু ড্যাশ আ বুক। 2 বলেছে। এবার স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে, স্যার 2 বলেছে তাহলে কী বসাবো? 2 এর পরে হয় হ্যান্ডলিং নয় হ্যান্ডেল, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যখন আমি তোমাদের আগের দিন ক্লাসের সময় বলেছিলাম, কালকে যখন তোমরা ক্লাসটা দেখেছিলে, বলেছিলাম 2 এর সঙ্গে কিন্তু আমরা সবসময় কোন ফর্মটা ব্যবহার করব, V1 ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট যে ফর্ম, যেটা বেস ফর্ম যেটা, সেটাকে আমরা ব্যবহার করছি। তাহলে এই 2 + V1টাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ইনফিনিটিভ। এটাকে আমরা কি বলছি, ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে 2 + V1, তার মানে এখানে কি বসবে, 2 এর পরে V1। তাহলে হ্যান্ডলিং V1 না হ্যান্ডেল V1? অবশ্যই হ্যান্ডেল V1। তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যান্ডেল, HANDLE। আজকেও কিন্তু প্রতিদিনের মতন আজকেও কিন্তু প্রচুর সারপ্রাইজ কোশ্চেন আছে। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে দেখো। তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে, অপশন ডি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তাহলে পুরো কোশ্চেনটা কি দাঁড়ালো, অ্যান অ্যাডাল্ট রিডার ইজ ওয়েটিং ফর হিজ টিউটর টু কাম অ্যালং অ্যান্ড শো হিম হাউ টু হ্যান্ডেল আ বুক। ক্লিয়ার হয়েছে আশা করছি। পরের প্রশ্নে যাচ্ছি আমি। Since Amit was an dash photographer,
হি ডিড নট চার্জ এনি মানি ফর টেকিং আওয়ার পিকচার। কি বলছে, যেহেতু অমিত একজন কি ফটোগ্রাফার, নিয়ার কাছের ফটোগ্রাফার, লিগাল না আর্টস না অ্যামেচিওর ফটোগ্রাফার, হি ডিডন্ট চার্জ এনি মানি ফর টেকিং আওয়ার পিকচার। দেখো স্বাভাবিকভাবে লিগাল ফটোগ্রাফার হয় না, লিগাল ফটোগ্রাফারের সঙ্গে টাকা চার্জ করার না চার্জ করার আমাদের ফটো তোলা তার কোনো সম্পর্ক নেই। আর্টস নট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক এখানে ব্যবহার করা হচ্ছে না। নিয়ার ফটোগ্রাফার, নিয়ারলি কিরকম একটা শুনতে লাগছে, হবে না। বাকি থাকছে কি অ্যামেচিওর। অ্যামেচিওর মানে হচ্ছে কি যারা ধরো শখের বশবর্তী হয়ে কোনো কিছু কাজ করে। অ্যামেচিওর মানে হচ্ছে কি শখের বশবর্তী হয়ে যারা কোনো কিছু কাজ করে তাদেরকে বলা হচ্ছে কি অ্যামেচিওর। তাহলে যেহেতু অমিত একজন শখের ফটোগ্রাফার, হি ডিড নট চার্জ এনি মানি, সে কোনো টাকা পয়সা নেয় না। কেন, কিসের জন্য নেয় না? ফর টেকিং আওয়ার পিকচার, আমাদের ছবি যে তুলে দেয় তার জন্য কোনো টাকা পয়সা নেয় না। কেন নেয় না? যেহেতু অমিত একজন অ্যামেচিওর ফটোগ্রাফার। তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার? অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। AMATEUR, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি। ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। ইফ আই ড্যাশ আ ডক্টর আই উড সার্ভ দ্য পুয়ার। প্রচুর ছেলে মেয়ে এই ধরনের প্রশ্নগুলো ভুল করে আসে। সবাই কী লেখে? ওয়াজ লেখে। আমিও কিন্তু তোমাদেরকে সেটাই শিখিয়েছিলাম যে আই এর পরে কিন্তু আমরা সবসময় ওয়াজ ব্যবহার করব, তাই শিখিয়েছিলাম তো তোমাদেরকে। বাট একটা জিনিস ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কি ঢুকাবে? ঢুকিয়ে নাও, এইটা ঢুকিয়ে নাও, যখন সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হবে। কি বললাম? যখন সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হবে, হয় ইফ দিয়ে শুরু হবে অথবা আই উইজ দিয়ে শুরু হবে, বা যদি সেন্টেন্সগুলোকে, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলে ইমাজিনারি সেন্টেন্স বা ইমাজিনেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো এই যে ইমাজিনারি সেন্টেন্সগুলো আছে, এই ইমাজিনারি সেন্টেন্সগুলোতে যখন সাবজেক্ট যাই থাকুক না কেন, এই ভার্বটা কিন্তু কোনো সময় ওয়াজ হবে না। কি হবে সবসময়? ওয়্যার। এটাই কিন্তু একমাত্র এক্সেপশনাল যেখানে আই এর সঙ্গে আমরা ওয়্যার ব্যবহার করছি। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কি বললাম? ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এবং আরও একটা জিনিস এখানে মনে রাখো, যখন এই ইফের সঙ্গে না হি হোক বা আই হোক, অর্থাৎ আমি আই লিখলাম, আই ওয়্যার আমরা ব্যবহার করছি, এরপরে তো আরেকটা পার্ট থাকবে। দেখো, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, তার মানে পরের পার্টটা একটা ফরমেশনটা লিখে নাও, সাবজেক্ট প্লাস উড, WOULD, উড প্লাস V1। এটা কিন্তু সবসময় ফিক্সড, অর্থাৎ যখনই এই ফার্স্ট পার্টে ইফ দিয়ে সাবজেক্ট, ইফ হি ওয়্যার আ ডক্টর, ইফ হি ওয়্যার আ ডক্টর হি উড সার্ভ দ্য পুয়ার। ঠিক আছে, তো যখনই এরকম ইফ আই ওয়্যার সেন্টেন্সের একটা পার্টে থাকবে, আর একটা পার্টের ফরমেশন কিন্তু সাবজেক্ট, সাবজেক্টের পরে উড, উডের পরে V1 হবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইমাজিনারি সেন্টেন্স, অনেকে আবার কন্ডিশনাল সেন্টেন্সও বলে থাকে। ঠিক আছে, কোনো ভুল নেই। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু একটুখানি মনে রাখবে। আমি আই উইশ লিখেছিলাম না, আই উইশ লিখেছিলাম, আমি আই উইশ দিয়ে আরেকটা এক্সাম্পল দিই। আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার এ বার্ড। এখানে কিন্তু আই ওয়াজ কিন্তু কোনো সময় হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় কিন্তু টুক করে দিয়ে দিতে পারে। তো ঝুক করে কিন্তু আমরা লিখে দিয়ে চলে আসবো, এরকম টুক আর ঝুঁকের মাঝখানে কিন্তু আমরা ঝুলে থাকবো না। ঠিক আছে, টুক করে দিলে আমরা ঝুক করে লিখে দিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 4 নম্বর প্রশ্ন, দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট। কনফিডেন্টের সঙ্গে আমরা সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করি, সবকটাই প্রিপোজিশন দিয়েছে এখানে। আচ্ছা, ইজ আর ইট দিয়েছে, তো এখানে সম্ভব না, তো ইজ আর ইটের ব্যবহার হয় উইথ হবে নয় অফ হবে। তো আমাদের কনফিডেন্টের সঙ্গে যেটা যায় সেটা কারা অ্যান্সার দিতে পারলে? কারা অ্যান্সার দিতে পারলে কনফিডেন্টের সঙ্গে? অফ। কনফিডেন্ট অফ হিজ ভিক্টরি। ঠিক আছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট অফ হিজ ভিক্টরি। পরের প্রশ্নে যাচ্ছি। দ্য গভর্নমেন্ট অ্যাগ্রিড টু পে কম্পেনসেশন ড্যাশ ড্যামেজড ক্রপস ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। তাহলে সরকার সম্মতি দিয়েছিল টু পে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কিসে? ড্যামেজ ক্রপ ল্যান্ড ক্যাটেল, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা নষ্ট যে জমি জমাগুলো হয়ে গেছে, যে চাষবাস নষ্ট হয়ে গেছে এবং যে গবাদি পশু নষ্ট হয়ে গেছে, তার জন্য সরকার সম্মতি জানিয়েছিল কম্পেনসেশন দিতে। তার জন্য ইংরেজি কি? ফর। জন্য ইংরেজি কি? ফর। তাহলে আজকে যে জিনিসগুলো অলরেডি বললাম সেগুলো মাথায় আছে তো? কি কি বললাম? একটা বললাম কিন্তু যখনই সাব সেন্টেন্স কোনো কিছু ইফ দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট যাই হোক না কিন্তু সেখানে কিন্তু সবসময় আমরা ওয়্যার ইউজ করছি, এবং তারপরের যে পার্টটা সেখানে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 ব্যবহার করছি। এবং একটা খুব সুন্দর ট্রিক কিন্তু দেখিয়ে দিয়েছি, যদি কোনো সময় মিনিং বুঝতে অসুবিধা হয় তো আশেপাশের ওয়ার্ড ক্যালকুলেট করে বা কাউন্ট করে কিন্তু একটু দেখে নেবে যে এরপরে কোন ওয়ার্ডটা বুঝতে পারে। ঠিক আছে, চলো পরেরটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সিনোনিম পড়ালাম, আগের দিন করেছি হচ্ছে গিয়ে ইডিয়াম করেছিলাম, আজকে হচ্ছে গিয়ে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে
অপোজিট ওয়ার্ড যেটা বলো যে বিপরীত শব্দ বলছি। দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, মেন ওয়ার্ড একটা দেওয়া আছে, সেই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে ফ্রেল, ফার্স্ট হচ্ছে কি ফ্রেল। ফ্রেল মানে কি? ফ্রেল মানে হচ্ছে কি যেটা অতি সহজে ভাঙা যায়। কি বললাম? যেটা অতি সহজে ভেঙে ফেলা যায়। তাহলে ইলাবোরেট মানে কি? ইলাবোরেট মানে হচ্ছে কি বিস্তৃত, মানে টানা না, সেই বলে না ইলাবোরেট করছো কেন, জিনিসটাকে বেশি ইলাবোরেট করো না, আমাদের লেখার ক্ষেত্রে বলা হয় ইলাবোরেট। ফ্যান্সি, উইক মানে হচ্ছে কি দুর্বল, আর হচ্ছে কি রোবাস্ট, রোবাস্ট মানে হচ্ছে কি স্ট্রং, শক্তিশালী আমরা যেটাকে বলি। তাহলে ফ্রেল এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হচ্ছে রোবাস্ট। ঠিক আছে, রোবাস্ট মানে হচ্ছে স্ট্রং। ঠিক আছে, বেশ মজবুত। ঠিক আছে, ওয়ার্ড মিনিংগুলো খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে নাও। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা ডিকশনারি ইউজ করতে পারো, এবং ডিকশনারি যদি ইউজ করো তখন এই ওয়ার্ডগুলো যদি আরও কোনো সিনোনিম ওয়ার্ড পাও খাতার মধ্যে কিন্তু লিখে নাও। এরকমভাবে কিন্তু নিজেদের ওয়ার্ড স্টক কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়াতে থাকো। পরীক্ষার জন্য কিন্তু ইংরেজির জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। চলো পরেরটা, অ্যান্টোনিম দিয়েছে হচ্ছে কি ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি? বলে না তুমি ইন্টেনশনালি আমার সঙ্গে এরকম করছো, মানে কোনো কিছু ঝগড়াঝাটি হলে তো, বিশেষ করে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝগড়া করে, মানে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো স্বামী স্ত্রী বলো, তুমি ইন্টেনশনালি এটা করেছো, তোমার ইচ্ছাকৃত, তুমি ইচ্ছাকৃতটা করেছো, তুমি বোঝো যেটাতে আমি রাগ করবো তা সত্ত্বেও তুমি করেছো। ঠিক আছে না, বাড়ির বউ আর কি বলছে, সারাক্ষণই বলছে এরকম। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স না ভাই, আমি এমনি বললাম। ইন্টেনশনাল, তো ইন্টেনশনাল কি হবে? ইন্টেনশনাল হচ্ছে কি যদি ইচ্ছাকৃত হয় তাহলে কোনটা হতে পারে? ডিজাইন, ভলান্টারি, ক্যালকুলেটেড, অ্যাক্সিডেন্টাল। বোঝাই যাচ্ছে যে বলে না যে অ্যাক্সিডেন্টালি এটা হয়ে গেছে, তার মানে কি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে মানে কি? মানে আমি চাইনি কিন্তু হয়ে গেল কোনো রকমভাবে, অর্থাৎ ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত কোনো কিছু একটা হয়ে গেছে। তাহলে ইন্টেনশনাল, এটার অ্যান্টোনিম হচ্ছে কি অ্যাক্সিডেন্টাল। ঠিক আছে, ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, আর অ্যাক্সিডেন্টাল মানে হঠাৎ করে, মানে অনিচ্ছা সত্ত্বেও কোনো কিছু হয়ে যাওয়া। চলো নেক্সট আমরা যাই। নেক্সট আমাদের ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কি? বিশাল পরিমাণে, মানে একদম পুরো সেই আমরা সেই ছোটবেলায় যখন অঙ্ক করতাম মনে আছে তো, ইনফাইনাইট। ইনফাইনাইট মানে বিশাল, একদম পুরো যার কোনো সীমা নেই, অসীম পুরো। তো এখানে বাউন্ডলেস, সেই বাউন্ডলেস মানে সেই একই সেম, সীমাহীন। ইটারনাল মানে বিস্তৃত, ভাস্ট, ভাস্ট, পরেরটা হচ্ছে ভাস্ট, তারপরটা হচ্ছে কি লিমিটেড। লিমিটেড মানে কি? নির্দিষ্ট। একটা হয় ইনফাইনাইট যেটা হচ্ছে কি অনির্দিষ্ট প্রচুর পরিমাণে, আর একটা হচ্ছে কি লিমিটেড, যার লিমিটেডের যদি অপোজিট বানায় সেটা হয় আনলিমিটেড। আনলিমিটেডটা ইনফাইনাইট, বাউন্ডলেস, ইটারনাল, ভাস্ট এগুলোর সঙ্গে সম্পর্কিত। তা ইনফাইনাইট এর অ্যান্টোনিম কি হচ্ছে? লিমিটেড। তো সবকটাই নাম্বার 4 অপশান আসছে, দেখা যাক কি হয়, পরের দুটো কি আছে, একটা বা দুটো। চলো পরেরটা আমরা দেখছি কি আছে, ব্রড। ব্রড মানে কি? চওড়া। কি কি হতে পারে? ন্যারো, সবাই মোটামুটি আমরা জানি, ন্যারো, ওয়াইড, লং, লার্জ। দেখো ওয়াইড মানে চওড়া, লং মানে লম্বা, লার্জ মানে বিশাল, তাহলে ন্যারো মানে কি? সংকীর্ণ। ব্রড মানে কি? চওড়া, আর ন্যারো মানে সংকীর্ণ। তাহলে ব্রড, এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হচ্ছে ন্যারো। যাই হোক, ফার্স্ট অপশন পেলাম কোনো কিছু একটা। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন হচ্ছে কি ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব। বন্ধুত্বর অপোজিট কি হবে? সবাই সহজ, বন্ধুত্বর অপোজিট হচ্ছে স্লেভারি। স্লেভারি মানে হচ্ছে কি? দাসত্ব। ঠিক আছে, অ্যামিটি, অ্যারোগেন্স। অ্যামিটি মানে হচ্ছে কি? বন্ধুত্ব বা সখ্যতা যাকে বলা হয়। এনমাইটি মানে হচ্ছে কি? শত্রুতা। অ্যারোগেন্স মানে হচ্ছে একটু রাগটাগ। তাহলে আমরা কোনটা হবে ফ্রেন্ডশিপের জন্য? ফ্রেন্ডশিপের জন্য হচ্ছে আমাদের এনমাইটি, শত্রুতা যেটাকে আমরা বলছি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের অ্যান্টোনিম, এবং ক্লাস কিন্তু এখনই শেষ না, কেউ উঠে যেও না। আমাদের কিন্তু ট্রান্সলেশন রোজের মতন ট্রান্সলেশন আছে, এবং আজকের ট্রান্সলেশন কিন্তু প্রথমে যে ডায়লগটা দিয়েছিলাম সেই ডায়লগের জন্য কিন্তু আজকের এই ট্রান্সলেশনটা। ঠিক আছে, একটু আমি ইচ্ছা করে একটু টাফ রেখেছি, কারণ আমাদের প্র্যাকটিস তো আমাদের করতেই হবে রোজ 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 রোজ। ওগুলো তো যেগুলো বেসিক জিনিস আছে সেগুলো বেসিক থাকুক, একটুখানি আমাদের পরীক্ষার সময় যদি একটু টাফ জিনিস দিয়ে আমরা ঘাবড়ে না যাই, তার জন্য কিন্তু নতুন নতুন প্রতিদিনই কিন্তু নিত্য নতুন জিনিস কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু অ্যাড হচ্ছে। এবং যারা যারা ক্লাস মিস করছো, আগের ক্লাসগুলো যারা দেখোনি লাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু একটু ভালো করে ফলো করো। ঠিক আছে, প্রচুর কিন্তু নতুন জিনিস কিন্তু ক্লাসে করাচ্ছি, জিনিসগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, তুমি কি বইটা পড়ে শেষ করেছো? তুমি কি বইটা পড়ে শেষ করেছো? একদম সিম্পল জিনিস, এখানে শেষ করা ইংরাজি হচ্ছে গিয়ে ফিনিশ। তাহলে কি হবে? হ্যাভ ইউ ফিনিশড। যেহেতু প্রেজেন্ট পারফেক্টেড, আমি আর ইন ডিটেলসে গেলাম না যে কেন টেন্সের কী ব্যবহার হচ্ছে, আশা করি সবাই জানো সেই নিয়ম অনুযায়ী। হ্যাভ ইউ ফিনিশড। এবার এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে কি এখানে শেষ করাটা ব্যবহার করা হয়ে গেছে। তাহলে এই যে পড়া, এই যে আরেকটা ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা কীভাবে ব্যবহার করবো? সিম্পল জিনিস, তুমি জিরান ফর্মটা ইউজ করো। জিরান ফর্ম মানে কি? V1 তার সঙ্গে আইএনজি। তুমি যখনই না দেখবে যে একটা সেন্টেন্সে দুটো ভার্ব আছে, তুমি হয় সেটাকে জিরান এই ফর্মে ব্যবহার করো, অথবা 2+V1 করো, 2+V1 করো। ঠিক আছে, এবার 2+V1টা কখন করবে? যখনই ক্রিয়ার শেষে ত যুক্ত থাকবে। ধরো খেলতে, ধরো আছে খেলতে, তাহলে কি হয়ে যাবে? টু প্লে। ঠিক আছে, তাহলে এখানে তো খেলতে নেই বা পড়তে তো নেই এখানে, তাহলে আমরা টু রিড লিখতাম। যেহেতু পড়তে নেই, নর্মাল আছে পড়ে, তাহলে আমরা কি লিখবো? V1 + ing। তার মানে কি? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক।
ঠিক আছে, চলো নেক্সট। আমি একটি সুপারমার্কেট খুঁজছি, আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আচ্ছা, ছি ছ ছে আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম প্রেজেন্ট কন্টিনিউয়াস লুকিং ফর আ সুপারমার্কেট, সুপারমার্কেট। নেক্সট কি বলেছে, আপনি কি জানেন, আপনি কি জানেন ইংরেজি কি, ডু ইউ নো, ডু ইউ নো, কি জানি আমি, দেখা যাক কি বলেছে, ডু ইউ নো, সবচেয়ে কাছেরটি কোথায়, সবচেয়ে কাছেরটি কোথায়, সব ঠিক আছে। আচ্ছা, এটা এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে না, এখানে দাঁড়িয়ে হবে। আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়, ডু ইউ নো, কোথায় ইংরেজি কি, হোয়ার, সবচেয়ে কাছের মিন্স হোয়ার, সবচেয়ে কাছের মানে কি, নিয়ারেস্ট বা ক্লোজেস্ট লিখতে পারো, হোয়ার দ্য নিয়ারেস্ট ওয়ান ইজ, হোয়ার দ্য নিয়ারেস্ট ওয়ান ইজ। তাহলে আই এম লুকিং ফর আ সুপার মার্কেট ফুল স্টপ, ডু ইউ নো হোয়ার দ্য নিয়ারেস্ট ওয়ান ইজ। নেক্সট কি বলেছে, তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, দুরকমভাবে লিখতে পারো, একটা আই এম কনগ্রাচুলেটিং অথবা আই কনগ্রাচুলেট, দুটোই হয়। তোমার এখানে সেন্টেন্স টেন্স হিসেবে আইডেন্টিফাই করলে কিছু কিছু জিনিস থাকে না, যে তুমি জানাচ্ছি, তুমি কনগ্রাচুলেটেড, তুমি কনগ্রাচুলেটিংও ইউজ করতে পারো। বাট আমার মনে হয় যদি আইএনজিটা ইউজ না করে কিছু কিছু, যেমন পার্টিকুলার যেমন ভার্ব আছে, যেমন ধরো আমি তোমাকে চিনি, আমি কিন্তু কখনো বলি না যে আই এম নোয়িং ইউ, আমরা সবসময় বলি আই হ্যাভ নোন ইউ অর আই নো ইউ। বেসিক্যালি কিছু কিছু ভার্ব হয় এরকম যেগুলোর সঙ্গে আইএনজি ইউজ করতে লাগে না, যেমন ধরো আই বিলিভ ইউ, আমরা কিন্তু এরকম বলি না যে আই এম বিলিভিং ইউ, আমি তোমাকে বিশ্বাস করছি বা আমি তোমাকে বিশ্বাস করি, আমরা যেটাই বলি না কেন আমরা সবসময় বলছি আই বিলিভ ইউ। ঠিক আছে, বা ডু ইউ বিলিভ মি, আমি কিন্তু বলি, আমাকে কেউ এরকম জিজ্ঞাসা করছে না ডু ইউ আর ইউ বিলিভিং মি, বলছে না তুমি আমাকে বিশ্বাস করছো, বাংলাতে তুমি আমাকে বিশ্বাস করছো, তুমি আমাকে বিশ্বাস করো, যাই বলুক না কেন, ইংরেজিতে বলছে ডু ইউ বিলিভ মি অর আই বিলিভ ইউ। তো সেম জিনিস, তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানানোটাকে আমরা ইংরেজি বলছি কনগ্রাচুলেট। কি বলছি আমরা, কনগ্রাচুলেট। তাহলে আই কনগ্রাচুলেট ইউ, কনগ্রাচুলেট ইউ, কিসের জন্য সাফল্য জানাচ্ছি, তোমার সাফল্যের জন্য। কিসের জন্য কনগ্রাচুলেশন জানাচ্ছি, তোমার সাফল্যের জন্য। এবং কনগ্রাচুলেটের পরে কিন্তু সবসময় অন ব্যবহার করবে, ঠিক আছে, জন্য হলেও কিন্তু ফর ব্যবহার করবে না। আই কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, SUCCESS, ঠিক আছে। চলো, তারা ঘরের মধ্যে কোনো কিছুই দেখেনি, তারা ঘরের মধ্যে কোনো কিছু দেখেনি। সেন্টেন্সটা দুরকমভাবে লেখা যায়, একটা হচ্ছে দে স নাথিং, they saw nothing in the room, ঠিক আছে, they saw nothing in the room। আরেকটা তোমরা এরকমভাবে লিখতে পারো, যদি মনে হয় যে নাথিং ইউজ করবে না, তোমরা দেখেনিটাকে নেগেটিভ করবে, যেহেতু আমি এখানে নাথিং ব্যবহার করলাম সেই জন্য আমি আর এখানে নেগেটিভ করিনি। যদি নেগেটিভে করো তাহলে লিখতে পারো দে ডিড নট সি এনিথিং ইন দ্য রুম, আমি এটা উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা একটা আমি স্টার মার্ক দিয়ে আমি এখানে উপরে লিখে দিচ্ছি, দে ডিড নট সি, এবং ডিড নট লিখলে কিন্তু এখানে এনিথিং লিখবে, ঠিক আছে। ডিড নট যখন লিখছো তখন এনিথিং লিখছো, যখন নাথিং লিখছো তখন কিন্তু ডিড নট লেখার দরকার নেই। প্রেজেন্ট সিম্পল পাস্টে যেরকম ব্যবহার, দে ডিড নট সি এনিথিং ইন দ্য, দে ডিড নট সি এনিথিং ইন দ্য রুম, ঠিক আছে। তো একটা দুটো তিনটা চারটেই কিন্তু দারুণ দারুণ জিনিস আজকে। প্রথমেরটাও একটা ইউনিক জিনিস, সেকেন্ডেরটাও ইউনিক, থার্ডেরটাও ইউনিক এবং ফোর্থেরটাও কিন্তু ইউনিক। তো এই ধরনের ট্রান্সলেশন কিন্তু আমাদের পরীক্ষায় আসতেই পারে। তো এই টাইপের, আমি কিন্তু একবারও বলছি না যে একদম পুরো হুবহু এই সেন্টেন্সগুলো আসবে, বাট এই টাইপের সেন্টেন্স আসার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকছে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তোমাকে আজকে আরেকটা আমি কথা বলে দিচ্ছি, যেটা আমি এতদিন বলিনি, সেটা হচ্ছে তোমরা বাড়িতে তো ট্রান্সলেশন প্র্যাকটিস করো, তো বাড়িতে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে করতে যদি কোনো সময় মনে হয় কোনো ট্রান্সলেশন আটকে গেছে, তো তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে কিন্তু লিখে দিতে পারো যে স্যার এই ট্রান্সলেশনটা আটকে গেছে, এটার অ্যান্সারটা কী হবে। একদম পুরো নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু তোমরা লিখে দিতে পারো। হতেই পারে যে বাড়িতে ট্রান্সলেশন করতে করতে আটকে যাচ্ছে, সেটা সহজ হোক কঠিন হোক কোনো ব্যাপার না, তোমাদের যখনই আটকে যাবে তোমরা কমেন্ট সেকশনে লিখে দেবে, যে কোনো ভিডিওর নিচে, এমন কোনো পার্টিকুলার কোনো কথা নেই। চেষ্টা করবে আপডেটেড যে ভিডিওটা আছে, মানে লাস্ট যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে কমেন্ট সেকশনে একটু মেনশন করে দিতে যে স্যার আমার এই ট্রান্সলেশনটা আটকে গেছে, এটা একটুখানি বলে দিন। আর রোজের মতন আবারও বলছি, কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, একদম কিন্তু সেটা মনের থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নেবে, যাতে সেইটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা পরবর্তীকালে না হয়। এবং
যাওয়ার আগে রোজের মতন আবার একই কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, এবং যারা নতুন আজকে ভিডিও দেখছো, নতুন ক্লাস আজকে দেখছো, তারা কিন্তু অবশ্যই লাস্ট 1-2 সপ্তাহে যা যা ক্লাস হয়েছে একটুখানি দেখে নাও, কারণ প্রতিদিন কিন্তু এখন নতুন নতুন জিনিস হচ্ছে এবং খুব ইউনিক জিনিসপত্র কিন্তু নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি ক্লাসের মধ্যে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।